এই সন্দেহে অমরজ্যোতি ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা ভেতর থেকে বন্ধ, তাই সে একপাশের জানালা দিয়ে উঁকি দেয়, আর যা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ঘরের ভেতরে বন্দনা দুইজন পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল। এই বন্ধুরা, কিছু শখ বা নেশা এমন থাকে যা আমাদের জীবনে ভয়ানক পরিণতি ডেকে আনে। আমরা জানি যে এগুলো আমাদের ক্ষতি করবে, তবুও সেই নেশা পূরণের জন্য আমরা যে কোনো সীমা পর্যন্ত চলে যাই। আজ আমি এমনই এক বাস্তব ঘটনার গল্প বলবো যা ঘটেছিল আসামে। এই ঘটনার শুরু হয় এক প্রেমের সম্পর্ক দিয়ে। এই সম্পর্ক ছিল অমরজ্যোতি দে এবং বন্দনা কলিতার মধ্যে। দুজন একে অপরকে ভীষণ ভালোবাসত। এরপর অল্প কিছুদিনের মধ্যেই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে। তবে তাদের সম্পর্কের সময়কাল খুবই ছোট ছিল। মানে প্রেমে পড়া থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া সবকিছুই খুব তাড়াতাড়ি ঘটে যায়। দুজনেই নিজেদের পরিবারে এই বিষয়ে কথা বলে। অমরজ্যোতির মা শঙ্করী দে প্রথমে এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন ছেলেটা অন্য কাউকে বিয়ে করুক, কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদের কাছে হার মেনে তিনি রাজি হয়ে যান এই বিয়েতে। শঙ্করী দে ছিলেন বেশ ধনী মহিলা। গুয়াহাটিতে তাঁর নিজের 4টি আলাদা বাংলো ছিল। তার মধ্যে একটিতে তিনি নিজে থাকতেন, আর বাকি 3টি তিনি ভাড়ায় দিয়েছিলেন। আর সেই ভাড়ার টাকা থেকেই তাঁর ভালো আয় হতো। এরপর যেমনটা পরিকল্পনা ছিল ঠিক তেমনই অমরজ্যোতি ও বন্দনার বিয়ে হয়। বিয়ের পর সবকিছু বেশ স্বাভাবিকভাবেই চলছিল। অমরজ্যোতি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর তার মা ভাড়া থেকে উপার্জন করতেন। বন্দনাও ধীরে ধীরে সংসারের সঙ্গে মানিয়ে চলছিল। সে চেষ্টা করছিল শাশুড়ির মন জয় করতে। শঙ্করী দেও ধীরে ধীরে বোমার প্রতি মন খুলে ফেলেন এবং সংসারে শান্তি ফিরে আসে। কারণ অমরজ্যোতি দিনভর চাকরিতে ব্যস্ত থাকত, তাই বন্দনা বেশিরভাগ সময় একাই বাড়িতে থাকত। এরপর তাঁর শাশুড়ি শঙ্করী দে পরামর্শ দেন, তুমি চাও তো কিছু নিজের মতো করে কাজ শুরু করতে পারো, যা দরকার আমি তোমাকে সাহায্য করব। বন্দনার মাথায় তখন একটা মাত্র চিন্তা, সে চায় জিম ট্রেনার হতে। বিয়ের আগে সে একটি প্রাইভেট স্কুলে পিটি টিচার ছিল, তাই এই আগ্রহটা নতুন কিছু ছিল না। শাশুড়ির সহায়তায় সে জিম ট্রেনিং নেয়, আর সেই সমস্ত খরচ বহন করেন শঙ্করী দে নিজেই। পরে তিনি বন্দনার জন্য একটি জিমও খুলে দেন, যেখানে বন্দনা নিজেই ট্রেনার হিসেবে কাজ শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরেই হঠাৎ করে সবকিছু পাল্টে যেতে শুরু করে। শঙ্করী দে হঠাৎ একদিন জানিয়ে দেন তিনি আর বন্দনাকে কোনো আর্থিক সাহায্য করবেন না। এরপর তিনি নিজেই অন্য এক বাংলোয় গিয়ে থাকতে শুরু করেন। যে বাড়িতে তাঁরা সবাই একসঙ্গে থাকতেন সেটি ছিল গুয়াহাটির ননমতিতে, এবং সেই জায়গাটি হয়ে ওঠে এই গল্পের আসল মোড় নেওয়ার কেন্দ্র। কেউ জানত না হঠাৎ তিনি কেন ওই বাড়িতে গিয়ে থাকতে শুরু করলেন। তবে এতে বন্দনার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। সে নিজের জিম চালিয়ে যাচ্ছিল। জিমটি বেশ ভালোই চলছিল, আর বন্দনা প্রতিদিন সেখানে জিম ট্রেনার হিসেবে কাজ করত। কিন্তু একদিন এমন কিছু ঘটে যা সবার জন্য ছিল অবাক করার মতো। বন্দনা সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয় একটি কমপ্লেইন দায়ের করতে। অভিযোগটি ছিল তার স্বামী অমরজ্যোতি দে এবং শাশুড়ি শঙ্করী দে দুজনেই নিখোঁজ। বন্দনা জানায় বহুদিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না, কোথাও তারা নেই। আর এই নিয়ে সে ভীষণ চিন্তিত ও আতঙ্কিত ছিল। পুলিশ সেই নিখোঁজ ডায়েরি রেকর্ড করে এবং তদন্ত শুরু করে। কিন্তু দিন কেটে যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তবুও কোনো হদিশ পাওয়া যায় না। বন্দনা নিয়মিত পুলিশের কাছে যেত, প্রতিদিন খোঁজ নিত। পুলিশও চেষ্টা করছিল, কিন্তু কোনো সূত্রই মিলছিল না। এই মিসিং কমপ্লেইনটি দায়ের করা হয়েছিল 27 অক্টোবর 2022-এ, কিন্তু 1 মাস কেটে গেলেও মামলায় কোনো অগ্রগতি দেখা যায়নি। অবশেষে বিরক্ত ও হতাশ হয়ে বন্দনা বলে, এই মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়া হোক, কারণ স্থানীয় পুলিশের তদন্তে কিছুই বের হচ্ছে না। পুলিশ তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিজের তরফ থেকে। কিন্তু 2 মাস পরে মামলাটি এক অদ্ভুত মোড় নেয়। ডিসেম্বরের দিকে, অর্থাৎ অভিযোগ দায়েরের প্রায় 2 মাস পর, শঙ্করী দের ভাইপো নির্ময়া দে পুলিশ স্টেশনে গিয়ে আরেকটি কমপ্লেইন্ট দায়ের করে। তার বক্তব্য ছিল, তার মনে হচ্ছে তার বুয়া অর্থাৎ শাশুড়ি শঙ্করী দে এবং ভাই অমরজ্যোতিকে
বন্দনা কলিতাই তাদের অপহরণ করেছে, সে পুলিশকে আরও জানায়। শঙ্করীদের এটিএম কার্ড থেকে নিয়মিত টাকা তোলা হচ্ছে। এরপর এটা শুনে পুলিশ চমকে ওঠে। তাদের মনে প্রশ্ন জাগে, যে নারী এতদিন ধরে নিজেই নিখোঁজের অভিযোগ করছিল, সেই যদি আসলে এই ঘটনার নেপথ্যে থাকে, তাহলে সে এত সিরিয়াসভাবে তদন্তের পিছনে কেন লেগে আছে? পুলিশ তখনও কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই নির্ময়া দে থানায় অভিযোগ দায়ের করার কিছুক্ষণ পর বন্দনা কলিতা আবার হাজির হয় থানায়। সে জানায়, নির্ময়া দেই আসল অপরাধী। তারই সন্দেহ, নির্ময়া দেই শাশুড়ির এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলছে এবং তিনিই তার স্বামী ও শাশুড়িকে অপহরণ করেছে। এরপর পুলিশ আরও বিভ্রান্ত হয়ে পড়ে। একদিকে ভাইপো নির্ময়া বলছে বন্দনাই অপরাধী, অন্যদিকে বন্দনা বলছে নির্ময়াই দোষী। দুই দিকের গল্প শুনে তদন্তকারীদের মাথা পুরো ঘুরে যায়। আসল সত্যিটা কোথায় এবং কে কাকে ফাঁসাতে চাইছে? পুলিশ তখন বুঝতে পারছিল না কোন দিক দিয়ে তদন্ত শুরু করবে। তাই তারা প্রথমে চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। বিশেষ করে সব এটিএম বুথের ভিডিও খতিয়ে দেখা হয়। অনেক দিন খোঁজার পর অবশেষে পুলিশের হাতে আসে এক গুরুত্বপূর্ণ ভিডিও। একটি এটিএমের সিসিটিভিতে দেখা যায় বন্দনা কলিতা নিজেই টাকা তুলছে, আর সেই এটিএম কার্ড ছিল তাঁর শাশুড়ি শঙ্করীদের। এই ফুটেজ হাতে পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে বন্দনাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় বন্দনা জানায় তার সন্দেহ ছিল নির্ময়াদের উপর, কিন্তু যেহেতু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছিল না, সে নিজেই টাকা তুলে একটা ডাইভারশন তৈরি করতে চেয়েছিল, যাতে পুলিশের মনোযোগ নির্ময়ার দিকে যায় এবং তদন্তে নতুন করে তার নাম আসে। বন্দনার মতে নির্ময়াই আসল অপরাধী। পুলিশ তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না, তাই তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়। কিন্তু তবুও পুলিশের মনে গভীর সন্দেহ জাগে, বন্দনা কি আসলেই নির্দোষ? পুলিশ এরপর তদন্তের নতুন কৌশল নেয়। তারা বন্দনার পাড়ার মানুষদের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রতিবেশীরা জানায় তাদের কোনো ধারণাই ছিল না যে বন্দনার স্বামী তার সঙ্গে থাকছে না। তারা বরং ভাবত বাড়িতে সবসময় কোনো না কোনো পুরুষ থাকে, কারণ অনেক সময় তারা ঘরের ভেতর থেকে পুরুষের আওয়াজ শুনেছে বা ছায়া দেখেছে। এরপর আসে আরও ভয়ানক তথ্য। প্রতিবেশীরা জানায় কয়েক মাস আগে তারা দেখেছিল বন্দনা তার বাড়ির ছাদে কিছু জ্বালাচ্ছে। আগুনের লেলিহান শিখা অনেক উঁচু পর্যন্ত উঠেছিল। তখন তারা ভেবেছিল হয়তো সে আবর্জনা পোড়াচ্ছে, কিন্তু পরে মনে হয় ছাদেকে আবার কাচরা পোড়ায়। পুলিশ সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে তল্লাশি চালায়, কিন্তু সেখানে আর কিছুই পাওয়া যায় না। তবুও তদন্তকারীরা বুঝে যায় এখানে কিছু একটা গোপন রহস্য আছে, এবং সেই কালো রহস্যের কেন্দ্রবিন্দু বন্দনা কলিতা নিজেই। এরপর পুলিশ আবার তাকে আটক করে। প্রথম নিখোঁজের অভিযোগ সে করেছিল অক্টোবর 2022-এ, আর এখন সময় গড়িয়ে এসে পৌঁছায় ফেব্রুয়ারি 2023-এ। এইবার পুলিশ তাকে রিমান্ডে নেয়, আর ঠিক এখানেই বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য যা কেউ কল্পনাও করতে পারেনি। যেদিন বন্দনা প্রথম থানায় গিয়েছিল তার শাশুড়ি ও স্বামীর নিখোঁজ রিপোর্ট করতে, সেই দিন থেকেই সে জানত এই দুইজন কোথায় আছে এবং কিভাবে তারা নিখোঁজ হয়েছে। বন্দনা জানত অমরজ্যোতি ও তার মা শঙ্করী দে দুজনেই ভালো অবস্থার মানুষ। শঙ্করীর প্রচুর সম্পত্তি ও মাসিক আয় ছিল, যা বন্দনার কাছে ছিল এক লোভনীয় প্রলোভন। অমরজ্যোতি জানত না তার জীবনের সবচেয়ে বড় বিপদ ছিল তার ঘরের ভেতরেই। বন্দনার আসল উদ্দেশ্য ছিল সব সময় টাকার দিকেই। শ্বশুরবাড়ির সম্পত্তি, অমরজ্যোতির পরিবারের ধনসম্পদ, এই সবকিছুই তার চোখে লোভের বস্তু হয়ে উঠেছিল। কিন্তু শুধু টাকার লোভ নয়, তার ভেতরে ছিল আরও এক অদ্ভুত আকর্ষণ, পুরুষদের প্রতি অস্বাভাবিক টান। বিয়ের পর থেকেই বন্দনা অমরজ্যোতির সঙ্গে মানসিক বা শারীরিকভাবে সন্তুষ্ট ছিল না। তার চারপাশে সবসময় পুরুষদের উপস্থিতি চাইত সে। তাই যখন তার শাশুড়ি শঙ্করী তাকে জিজ্ঞেস করেন, তুমি কি করতে চাও জীবনে, তখন বন্দনা এক জিম খোলার প্রস্তাব দেয়। কিন্তু তার মনের উদ্দেশ্য ছিল অন্য। জিম খোলার মাধ্যমে সে চেয়েছিল নিজের চারপাশে সবসময় পুরুষদের মাঝে ঘিরে থাকতে। নতুন নতুন মানুষ, নতুন মুখ, যাদের সঙ্গে পরিচয়ের আড়ালে সে নিজের ইচ্ছে পূরণ করতে পারবে। এভাবেই শাশুড়ির টাকায় তৈরি হয় সেই জিম, আর বন্দনা সেখানে হয়ে ওঠে জিম ট্রেনার। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে তার আচরণ বদলাতে থাকে। এরপর একসময় দুই যুবক আসে
তার জিমে ভর্তি হতে। ধনতী ডেকা, যার বয়স ৩২ বছর, এবং অরূপ ডেকা, যার বয়স ২৭ বছর। ধনতী ছিল ট্যাক্সি চালক আর অরূপ তার ঘনিষ্ঠ বন্ধু। বন্দনার বয়সও তখন ৩১ বছর। প্রায় একই বয়সের হওয়ায় তিনজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। তবে কিছুদিনের মধ্যেই বন্দনা বুঝে ফেলে এই দুজন তার দিকে যেভাবে তাকায় তা একেবারেই স্বাভাবিক নয়। আর বন্দনাও চায় ঠিক সেটাই। তাদের দৃষ্টি, তাদের আগ্রহ তার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছিল। একদিন সুযোগ পেয়ে, যখন অমরজ্যোতি বাড়িতে ছিল না, তখন বন্দনা ধনতী ও অরূপকে নিজের বাড়িতে ডেকে নেয়। সেই রাতে বন্দনা এমনভাবে পোশাক পরেছিল যাতে তার অতিথিরা এক্সাইটেড হয়। আর তারপর যা ঘটে তা এক অন্ধকার অধ্যায়ের সূচনা। তিনজনের মধ্যে গড়ে ওঠে অশালীন সম্পর্ক। এই ঘটনা একবার নয়, পরে তা নিয়মিত হতে শুরু করে। তারা প্রায়ই একসঙ্গে দেখা করত এবং প্রতিবেশীরা ভাবত অমরজ্যোতি নিশ্চয়ই বাড়িতেই আছে, কারণ পুরুষের কণ্ঠস্বর, কথাবার্তা সবকিছু ঘর থেকে শোনা যেত। এভাবেই বন্দনার জিমে যাতায়াত করা আরও কিছু পুরুষের সঙ্গেও সে গোপনে ঘনিষ্ঠ হতে শুরু করে। সে প্রতিটি নতুন পুরুষকে একইভাবে পরীক্ষা করত, যার সঙ্গে তার উদ্দেশ্য মিলে যেত। তাকে নিজের বাড়িতে ডেকে নিত। এরপর থেকে বন্দনা নিজের অনৈতিক সম্পর্কগুলোকে একদম স্বাভাবিকভাবে নিতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল স্বামী অমরজ্যোতি কোনোদিনও এসব জানতে পারবে না, তাই সে তার ইচ্ছান্ত জীবন চালিয়ে যাচ্ছিল। ধনতী ডেকা ও অরূপ ডেকা তার জীবনে প্রায় নিয়মিত হয়ে গিয়েছিল। ধনতী ডেকার সঙ্গে তো সে প্রায় প্রেমের সম্পর্কেই জড়িয়ে পড়েছিল, আর যখনই তারা সম্পর্ক করত তিনজন একসাথেই থাকত। একদিন দুপুরবেলায়ও এমনই এক মুহূর্তে তারা তিনজন ঘরে ছিল। ঠিক তখনই হঠাৎ অমরজ্যোতি বাড়িতে ফিরে আসে। বাইরে এসে সে দেখতে পায় ধনতী ডেকার ট্যাক্সি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এতে তার সন্দেহ হয়, কারণ সে জানত বন্দনা নিজে বুলেট চালায়, তাহলে ট্যাক্সির দরকারই বা কেন। তার ওপর কিছুক্ষণ আগেই সে বন্দনার সঙ্গে ফোনে কথা বলেছিল, আর বন্দনা তখন জানিয়েছিল যে বাড়িতে আর কেউ নেই। এই সন্দেহে অমরজ্যোতি ঘরের দিকে এগিয়ে যায়। দরজাটা ভেতর থেকে বন্ধ, তাই সে একপাশের জানালা দিয়ে উঁকি দেয়, আর যা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ঘরের ভেতরে বন্দনা দুইজন পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিল। এই দৃশ্য দেখে অমরজ্যোতি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, চিৎকার করতে থাকে। আতঙ্কে ধনতী আর অরূপ দ্রুত কাপড় গুছিয়ে পালিয়ে যায়। বন্দনা হতবুদ্ধি হয়ে যায়, কি করবে, কিভাবে এই পরিস্থিতি সামলাবে বুঝে উঠতে পারছিল না। অমরজ্যোতি তখন শুধু একটা কথাই বলে, আমি তোমার সঙ্গে আর একসাথে থাকতে পারবো না, আমি ডিভোর্স চাই। এইভাবেই গল্পের উত্তেজনা আরও ঘনীভূত হয়, আর সামনে আসতে থাকে এই সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি। অমরজ্যোতি যখন নিজের চোখে দেখে স্ত্রীর বিশ্বাসঘাতকতা, তখন আর পিছু হটেনি। সে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি তোমাকে ডিভোর্স দেব, আর একদিনও তোমার সঙ্গে থাকতে পারব না। বন্দনা কান্নাকাটি করে ক্ষমা চাইতে থাকে, আমি ভুল করেছি, আর কখনো এমন হবে না। কিন্তু অমরজ্যোতি জানত এটা প্রথমবার নয়। অনেক দিন ধরেই এ ঘটনা চলছিল, তাই সে কোনোভাবেই ক্ষমা করতে রাজি হয় না। এদিকে বন্দনা বুঝে যায় ডিভোর্স হলে তার কিছুই থাকবে না, কারণ বাড়িঘর, সম্পত্তি সবই ছিল শঙ্করীদের নামে, যিনি অমরজ্যোতির মা। অমরজ্যোতির নিজের নামে কিছুই ছিল না। তাই বন্দনা একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে, যদি সে এখনই কিছু না করে তাহলে অমরজ্যোতি তাকে ছেড়ে যাবে, আর তখন সে কিছুই পাবে না। পরের দিন অমরজ্যোতি অফিসে যাওয়ার পর বন্দনা ধনতী ডেকাকে সঙ্গে নিয়ে শাশুড়ির বাড়িতে যায়। সেখানে গিয়ে সে শঙ্করী ডেকে কথায় ব্যস্ত রাখে, আর ঠিক সেই সময় ধনতী পিছন থেকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন, অচেতন হয়ে যান। তারপর দুজনে মিলে তাঁকে হত্যা করে। এরপর ঘটে আরও ভয়ানক কাজ। তারা মৃতদেহ টুকরো টুকরো করে 3টি পলিথিন ব্যাগে ভরে ফ্রিজে রাখে। ঘরের ভেতর যেই রক্ত ছড়িয়ে গিয়েছিল তা পরিষ্কার করতে গিয়ে অনেক কাপড় ব্যবহার হয়, আর সেই কাপড়গুলো গাড়িতে ভরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে বন্দনা অপেক্ষা করতে থাকে অমরজ্যোতির জন্য। যেই সে ফিরে আসে, বন্দনা তাকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। অল্প সময়েই অমরজ্যোতি অচেতন হয়ে পড়ে, আর এরপর বন্দনা ও ধনতী তার সঙ্গেও একই কাজ করে ফেলে। অমরজ্যোতির টুকরো করে 3টি পলিথিন ব্যাগে ভরে ফ্রিজে রাখে। সবকিছু মুছে ফেলার জন্য ব্যবহৃত কাপড়গুলো তারা ছাদে নিয়ে পুড়িয়ে দেয়।
পাশের প্রতিবেশীরাও সেই আগুন দেখেছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি ভিতরে কি ঘটছে। এরপরও মৃতদেহগুলো কয়েকদিন ফ্রিজেই ছিল। ২৭ জুলাই রাতে প্রায় রাত ৩টার দিকে বন্দনা ধন্তিকে নিয়ে চেরাপুঞ্জির কাছে সোহরা নামের এক গ্রামে যায়। সেখানে তারা শঙ্করীদের দেহাংশগুলো ফেলে আসে এবং অন্ধকার রাতেই নীরবে ফিরে আসে নিজেদের বাড়িতে, যেন কিছুই হয়নি। এরপর প্রায় ২০ থেকে ২২ দিন কেটে যায়, অর্থাৎ ১৯ আগস্টের দিকে তারা অমরজ্যোতির দেহাংশগুলো ফ্রিজ থেকে বের করে নেয়। তারপর সেগুলো মেঘালয়ের গভীর জঙ্গলে গিয়ে ফেলে আসে। তাদের ধারণা ছিল এখন সবকিছু শান্ত হয়ে যাবে, কেউ সন্দেহ করবে না, আর পুলিশও হয়তো কখনো জানতে পারবে না আসল সত্যটা। কিন্তু যতই অপরাধী বুদ্ধিমান হোক, শেষ পর্যন্ত ভারতীয় পুলিশ তাকে ধরেই ফেলে। যেদিন বন্দনা ধন্তি ও অরূপকে সঙ্গে নিয়ে অমরজ্যোতিকে করে, সেই রাতেই তারা একই বাড়িতে থেকে আবারও ইন্টিমেট সম্পর্কে জড়িয়ে পড়ে, যেন খুন করাটাও তাদের কাছে ছিল এক স্বাভাবিক কাজ। শেষ পর্যন্ত যখন পুলিশ বন্দনাকে গ্রেপ্তার করে, সে সব কিছু অকপটে স্বীকার করে নেয়। পুলিশ তাকে নিয়ে যায় সেই সব জায়গায় যেখানে তারা দেহের টুকরোগুলো ফেলেছিল। চেরাপুঞ্জির কাছে যেখানে তার শাশুড়ির দেহ ফেলা হয়েছিল, সেখানে গিয়ে পুলিশ কিছু অংশ উদ্ধার করতে পারে, কিন্তু শঙ্করীদের মাথা আর পাওয়া যায়নি। অন্যদিকে অমরজ্যোতির দেহাংশের কোনো চিহ্নই পাওয়া যায় না। সবকিছু জানার পরও বন্দনার মুখে অনুশোচনার ছায়া পর্যন্ত ছিল না। এরপর পুলিশ ভ্যানে করে যখন তাকে থানায় নিয়ে আসছিল, তখন সে হাসছিল, যেন সে কোনো অপরাধই করেনি। আরও ভয়াবহ বিষয় হল, কয়েক মাসের মধ্যেই বন্দনা, ধনতী ও আরূপ এই তিনজনই জামিনে ছাড়া পায়। এমনকি তার বাবা যখন জানতে পারেন, তিনি সাংবাদিকদের সামনে বলেন, যদি আমার মেয়ে সত্যিই এমন অপরাধ করে থাকে, তাহলে তাকে গুলি করে মারা উচিত। তিনি আরও জানান, বন্দনা কখনোই পরিবারকে সত্য বলেনি, বলেছিল সব ঠিক আছে, সবাই ভালো আছে। কেউই বুঝতে পারেনি সেই হাসির আড়ালে কতটা ভয়াবহ সত্য লুকিয়েছিল। বন্ধুরা, এই গল্প শুধু এক হত্যার কাহিনী নয়, এটা দেখায় লোভ আর বিকৃত ভালোবাসা মানুষকে কতটা নিচে নামিয়ে আনতে পারে। অমরজ্যোতিকে খুন করার পরও তাদের মুখে অনুশোচনার ছায়া পর্যন্ত ছিল না, যেন অপরাধটা ছিল একেবারে স্বাভাবিক। কিন্তু সত্য যতই লুকানো হোক, একদিন না একদিন সেটাই প্রকাশ পায়, আর অপরাধী যত বুদ্ধিমান হোক, ন্যায়ের হাত থেকে পালানো যায় না। এই ঘটনা আমাদের শেখায়, ভালোবাসা কখনো অধিকার নয়, আর নেশা বা লোভের নামেও নয়। প্রশ্ন একটাই, বন্দনা ও তার সঙ্গীদের কি সত্যিই প্রাপ্য শাস্তি হয়েছে, নাকি তারা আজও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে মুখে সেই একই হাসি নিয়ে? তোমার মতে এই কেসে আসল বিচার কি হওয়া উচিত ছিল? নিচে কমেন্টে তোমার মতামত জানাও।